আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব প্রসোডি টার্মস। প্রসোডি টার্মস হচ্ছে আসলে ছন্দশাস্ত্র, অর্থাৎ কবিতাতে ব্যবহৃত এবং কবিতার জন্য যে কিছু টার্ম আছে সেগুলো। তো চলুন আমরা শুরু করি। তো প্রসোডি টার্মস হচ্ছে পোয়েটিক সাউন্ডস এন্ড স্ট্রাকচার, অর্থাৎ কবিতায় ব্যবহৃত যে স্ট্রাকচার আছে, যে টার্মগুলো সেগুলো। দ্য স্টাডি অফ দ্য রিদম, মিটার অ্যান্ড সাউন্ড প্যাটার্নস ইন আ পোয়েট্রি। কবিতার ছন্দ, মাত্রা, ধ্বনি, উচ্চারণ এবং কাব্যিক গঠনের যে নিয়মকানুন নিয়ে আলোচনা বা অধ্যয়ন করা হয় যে শাস্ত্রে, সেটাই হচ্ছে প্রসোডি টার্মস। এটা ভাষার সুরলা দিক বা ধ্বনিতাত্ত্বিক গঠনটাকেও বোঝায়। বিশেষ করে কবিতায় কিভাবে শব্দ, ছন্দ, সুর এগুলো ব্যবহৃত হয় তা ব্যাখ্যা করে। প্রসোডি হচ্ছে সেই শাস্ত্র বা নিয়ম যেটা বলে দেয় যে কবিতায় কত অক্ষর থাকবে, কোন অক্ষরে জোর পড়বে এটাকে স্ট্রেস বলে, কোন অক্ষরে জোর না পড়বে সেটাকে আনস্ট্রেস বলে, কিভাবে ছন্দ তৈরি হবে আর কোন ধরনের ছন্দ ব্যবহার হবে, এগুলি হচ্ছে প্রসোডি টার্মস। প্রসোডি টার্মসের তাহলে সংজ্ঞাটা কি? দ্য স্টাডি অফ দ্য রিদম, মিটার অ্যান্ড সাউন্ড প্যাটার্নস ইন এ পোয়েট্রি। দ্যাটস ইট। তো আমাদের প্রথম যে প্রসোডি টার্ম আছে সেটা হচ্ছে অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট বা উচ্চারণ। এমফ্যাসিস অর স্ট্রেস অন এ সিলেবল ইন প্রনাউন্সিয়েশন। উচ্চারণে একটি শব্দাংশের উপরে জোর দেওয়া। যেমন এক্সাম্পল হিসেবে, ইন রিপোর্ট the stress is on the second syllable, report. তো এখানেই এই পার্থক্যটা আপনাদের দেখতে হবে। এখানে আমরা পাশের ছবিতে খেয়াল করি, পাশের ছবিতে ফুট আছে, ফুটে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা দেখি ফুট। তো ফুট হচ্ছে বেসিক ইউনিট অফ রিদম ইন এ লাইন অফ পোয়েট্রি। একটা একক ছন্দে যেটা এক বা একাধিক অক্ষরের উপর জোর বা জোরহীনতা নিয়ে গঠিত। এটা জোর বোঝায় যে কোন শব্দে জোর পড়তেছে এবং কোন শব্দে না। কবিতার যে সুর আসে, সুরের যে টান আসে, সেখানে যে জোরের যে ব্যবহার সেটাই হচ্ছে ফুট। এক্সাম্পল হিসাবে এই যে ট্রকি, টেবল, অ্যানাপেস্ট হিসেবে আছে ইন দ্য নাইট। এখন আমরা এখানে দেখি যে দ্য বেসিক ইউনিট অফ রিদমিক মেজারমেন্ট ইন এ লাইন অফ পোয়েট্রি। ফুট কনসিস্টস মোস্ট অফেন অ্যাট লিস্ট ওয়ান অ্যাকসেন্টেড সিলেবল। একটা অ্যাকসেন্টেড বা স্ট্রেসড সিলেবল থাকবে, অথবা ওয়ান অর মোর আনঅ্যাকসেন্টেড আনস্ট্রেসড সিলেবল, অর্থাৎ একটা অ্যাকসেন্টেড বা স্ট্রেসড সিলেবল থাকে এবং এক বা একাধিক আনস্ট্রেসড সিলেবল থাকতে পারে। তো পাঁচটা মোস্ট কমনলি ইউজড ফিটস আর এগুলো: আয়াম্বাস, ট্রকি, অ্যানাপেস্ট, ড্যাকটাইল, ড্যাকটাইলিক ফুট, অ্যানাপেস্টিক ফুট, ট্রকাইক ফুট এবং আয়াম্বিক ফুট। এই আয়াম্বিকটা আপনারা সবসময় দেখে থাকবেন সনেটের ডেফিনিশনে হোক, অন্য কথা হোক, যে আয়াম্বিক পেন্টামিটার, আয়াম্বিক হেক্সামিটার। আয়াম্বিক জিনিসটা কি? তো আয়াম্বাসটা হচ্ছে কনসিস্টস অফ ওয়ান আনএক্সেন্টেড সিলেবল ফলোড বাই ওয়ান অ্যাকসেন্টেড সিলেবল। যেমন রিপ্লাই, টুডে, ডিস্টার্ব। এই যে এই চিহ্নটা, এটা হচ্ছে আনএক্সেন্টেড, আর এটা হচ্ছে অ্যাকসেন্টেড। যেটাতে অ্যাকসেন্টেড চিহ্ন থাকে সেটার উপরে জোর পড়ে, আর যেটাতে চিহ্ন থাকে না সেটাতে জোর পড়ে না। এই ট্রোকি বা ট্রোকাইক ফুট যেটা কনসিস্টস অফ ওয়ান অ্যাকসেন্টেড সিলেবল ফলোড বাই ওয়ান আনএক্সেন্টেড সিলেবল। যেমন ননসেন্স। ননসেন্সে কি আছে? ননসেন্স। জোর কোথায় পড়তেছে? শুরুতে। অ্যানাপেস্টে কি হয়? অ্যানাপেস্টে যে বললাম না, দুই বা ততোধিক আনস্ট্রেস থাকতে পারে, এখানে দুই বা ততোধিক আনস্ট্রেসড আছে। যেমন আন্ডারস্ট্যান্ড। স্ট্যান্ড বলার সময় আমরা জোর দিচ্ছি, টি এর উপরে জোর পড়তেছে। আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে অ্যানাপেস্ট। ড্যাকটাইল কি? ড্যাকটাইল হচ্ছে কনসিস্টস অফ ওয়ান অ্যাকসেন্টেড সিলেবল। একটা অ্যাকসেন্টেড থাকবে এবং বাকিগুলো সিলেবল ফলো হবে যেটা আনঅ্যাকসেন্টেড সিলেবল দ্বারা। সিম্প্যাথি, শুরুতে জোর পড়তেছে, তারপরে জোর নাই। সিম্প্যাথি, সিম্প্যাথি। এটাই জোর এবং জোরহীনতা, এটা টান দেওয়া অথবা টানবিহীন থাকা, এই যে পার্থক্যটা, এটাই হচ্ছে ফুট বা মেজার আলটিমেটলি। এবার আমরা পরেরটাই চলে যাই।
আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ভার্স, অমিত্রাক্ষর ছন্দ। অমিত্রাক্ষর ছন্দ হচ্ছে বাংলায়, আর ইংলিশ এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। এটা ডেফিনেশন ইজি, যে আনরাইমড আয়াম্বিক পেন্টামিটার, অর্থাৎ ছন্দহীন, শেষে যে ছন্দ মিল করতে হবে এরকম নয়, হ্যাঁ, ছন্দহীন আয়াম্বিক পেন্টামিটার। মোস্ট অফ শেক্সপিয়ার্স প্লেজ আর ইন ব্ল্যাঙ্ক ভার্স। শেক্সপিয়ার বেশিরভাগই ব্ল্যাঙ্ক ভার্সে তার সাহিত্যকর্মগুলো করছে। আমরা পাশের ছবিটা দেখি। পোয়েট্রি রিটেন ইন আনরাইমড আয়াম্বিক পেন্টামিটার। ব্ল্যাঙ্ক ভার্স শুড নট বি কনফিউজড উইথ ফ্রি ভার্স। ফ্রি ভার্সের সাথে কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সের মিল নাই। ইট ইজ ব্ল্যাঙ্ক অনলি ইন দ্য সেন্স দ্যাট ইটস লাইনস ডো নট রাইম। এটা ব্ল্যাঙ্ক একটা মাত্র এই কারণেই যে এটা একটার সাথে আরেকটা লাইনের কোনো মিল থাকে না। কি মিল? ছন্দের মিল। শেষে যায় তুমি, আমি, এই যে মিল থাকাটা, শেষে গিয়ে যে দুইটা শব্দের মিল হওয়া বা উচ্চারণের মিল হওয়া, ছন্দের মিল হওয়া, এই ছন্দ মিলটা থাকে না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। ইট ইজ নট মেট্রিক্যালি ব্ল্যাঙ্ক। মেট্রিক কিন্তু আছে, মেজার কিন্তু আছে, ফুট কিন্তু ঠিকই আছে, ওই বিষয়গুলো ঠিকঠাকই আছে। তো these famous lines from Christopher Marlowe's Dr. Faustus exemplify the qualities of blank verse. তো আমরা ক্রিস্টোফার মার্লো ডক্টর ফস্টাসের কিছু লাইন দেখি ব্ল্যাঙ্ক ভার্সের কোয়ালিটি দেখতে, যে was this the face that launched 1,000 ships and burns the topless towers of Ilium? Sweet Helen, make me immortal with a kiss. আচ্ছা, এই যে ব্ল্যাঙ্ক ভার্সের একটা ছোট্ট এক্সাম্পল, এখানে কি আমরা আদৌ কোনো মিল পাচ্ছি? প্রত্যেকটা মেজার কিন্তু ঠিক আছে। Was this the face that launched 1,000 ships and burned the topless towers of Ilium? মেজার ফুট কিন্তু ঠিকই আছে, কিন্তু আমাদের এখানে এই শব্দের শেষে যে ছন্দের মিল, শিপসের পরে এখানে মানে সেম টাইপের কিন্তু ওয়ার্ড নাই, ইলিয়াম। ওখানে প্রথম লাইনে শিপস, দ্বিতীয় লাইনে ইলিয়াম, দুটার মধ্যে মিল নাই। এটাই হইতেছে অমিত্রাক্ষর ছন্দ, ছন্দহীন কবিতা যেটা ছন্দ নাই, কোনো ছড়া না। ছড়া কিন্তু সবসময় মিল থাকে। বাংলায় যে আমরা ছোট ছোট ছড়া পড়ছি, যেমন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, এই যে স্টার আর শেষে যে ছন্দের মিল হওয়াটা, ব্ল্যাঙ্ক ভার্সে এই নিয়মটা খাটে না। এটাই হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ, যেটা বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত প্রয়োগ করে বিখ্যাত হয়ে গেছেন। ওনার লেখাতে অমিত্রাক্ষর ছন্দ লেখা খুবই ফেমাস। আচ্ছা, আমরা তারপরে চলে যাই রাইম বা ছন্দ। তো রিপিটিশন অফ সিমিলিয়ার সাউন্ডিং ওয়ার্ডস, এই যে ছন্দ হচ্ছে এটা, একই রকম শব্দের পুনরাবৃত্তি। ওই যে আমি মাত্র এক্সাম্পল বললাম, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, এই যে শব্দের শেষে একই রকম শব্দের পুনরাবৃত্তি বা একই রকম শুনতে শোনা যায়, শুনতে একই রকম মনে হয়, এই যে শব্দের পুনরাবৃত্তি হওয়া, এটাই হচ্ছে ছন্দ। স্কাই হাই, এইটাই ব্ল্যাঙ্ক ভার্সে থাকে না, পার্থক্য এখানে। আচ্ছা, নেক্সট চলে যাই। টার্সেট, এ গ্রুপ অফ 3 লাইন্স ইউজুয়ালি রাইমিং। তো এটা ছন্দ তৈরি করে এবং 3 লাইনের থাকে, 3টি লাইনের একটা সাধারণত ছন্দবদ্ধ লাইন। এই যে আমরা এক্সাম্পলটা দেখি, খুবই ছোট। The fire of joy, the soul's delight, that makes our heavy hearts take flight and lifts us to a brighter height. 3টা লাইনের শেষে ডিলাইট, ফাইট এবং হাইট এই আন্ডারলাইন করে দেওয়া আছে। 3টা শব্দেরই উচ্চারণ কিন্তু সিমিলিয়ার, আইট আইট আইট, ডিলাইট, ফ্লাইট, হাইট। তো এই যে শেষের মিলটা, এটা রাইম স্কিম কিভাবে আসে? এ এ এ, কারণ 3টার শেষের উচ্চারণটা সিমিলিয়ার। এটাই হচ্ছে টার্সেট, অর্থাৎ 3 লাইনের ছন্দ, এটাকে টার্সেট বলা হয়। এখন আমরা পড়বো কুপলেট বা দ্বিপদী। এটা 2 লাইনস অফ ভার্স ইউজুয়ালি ইন দ্য সেম মিটার অ্যান্ড জয়েন্ট বাই রাইম। 2 পংক্তির পদ একই ছন্দে একসাথে থাকে, যুক্ত থাকে। এক্সাম্পলটা দেখি। ট্রু উইট ইজ নেচার টু অ্যাডভান্টেজ ড্রেসড, হোয়াট অফ ওয়াজ থট বাট নেভার সো ওয়েল এক্সপ্রেসড। এই যে লাস্টে দুটা ওয়ার্ড, ড্রেসড অ্যান্ড এক্সপ্রেসড, দুইটা শব্দেই কিন্তু শেষে মিল আছে এবং একটার সাথে আরেকটা যুক্ত, ছন্দ কিন্তু যুক্ত একই ছন্দে। এই যে ছন্দ দ্বারা একই সাথে যুক্ত হওয়া, এটাই হচ্ছে কুপলেট, অর্থাৎ দ্বিপদী, 2 পদের পংক্তি যেটা ছন্দে ছন্দে যুক্ত। আশা করি বুঝতে পেরেছি। আমরা নেক্সট চলে যাই। ওকে,
হিরোইক কুপলেট, এটা হচ্ছে রাইমড পেয়ার অফ আয়াম্বিক পেন্টামিটার লাইন্স, অর্থাৎ ছন্দবদ্ধ জোড়া যারা আয়াম্বিক পেন্টামিটার লাইনের মাধ্যমে। তাহলে কি এটা? একটা জোড়া আয়াম্বিক পেন্টামিটার লাইন সিস্টেমে ছন্দ জোড়া। এখন বলতেই পারেন যে প্রথমে যে কুপলেট পড়লাম আর এখানে হিরোইক কুপলেট, এই দুইটার মধ্যে আসলে তফাৎটা কি? এই দুইটার মধ্যে তফাৎটা হচ্ছে যে নিচে আমি একটা টেবিল দিয়েছি, এখানে স্ট্রাকচারালি দুইটা সেম, দুইটা রাইমিং লাইন থাকে, দুইটা রাইমিং লাইন থাকে, কারণ দুইটাই কুপলেট। কুপলেট মানে কি? কুপলেট হচ্ছে কাপল, কাপল মানে জোড়া, পেয়ার। মিটার, মিটারের এখানে পার্থক্য। কুপলেটে কোনো ফিক্সড মিটার থাকে না যে আমাকে পেন্টামিটারে হইতে হবে বা আমাকে হেক্সামিটার হইতে হবে, হেপ্টামিটার হইতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু হিরোইক কুপলেটে আয়াম্বিক পেন্টামিটার অর্থাৎ 10 সিলেবলস পার লাইন, এটা ফিক্সড। এই জন্য এটা হিরোইক কুপলেট। এখন হিরোইক কেন? হিরোইক ওয়ার্ডটা কেন? হিরো ওয়ার্ড দ্বারা মাথায় কি আসে? প্রোটাগনিস্টের কথা মাথায় আসে, তাই না? যে নায়ক, যে মেইন ক্যারেক্টার। তো এখানে যে টোন আছে, কুপলেটের বেলায় যে কোনো টোন, যে কোনো থিম, যে কোনো জায়গায় প্রয়োগ করা যায়, কিন্তু হিরোইক কুপলেটের বেলায় এই টোনটা ফর্মাল থাকে, কারণ এটা বেশিরভাগ সময় এপিক, মহাকাব্য বা এলিভেটেড পোয়েট্রি, যেটা কোনো মহান কোনো কিছু গুণগান বা গুণকীর্তন করে। পোপ বা ড্রাইডেন যারা মহাকাব্য লিখেছেন তারা বেশিরভাগই মহাকাব্যের ক্ষেত্রে হিরোইক কুপলেটের ব্যবহার করেছেন, কারণ সেই জায়গায় এটা মহিমান্বিত কোনো কিছুকে প্রকাশ করে। এই যে সাটল ডিফারেন্স, এটাই হচ্ছে হিরোইক কুপলেট এবং কুপলেটের মধ্যকার পার্থক্য। কুপলেটের যে অরিজিন সেটা জেনারেল পোয়েটিক ফর্মে থাকে সাধারণ, কিন্তু হিরোইক কুপলেটটা শুধুমাত্র ক্লাসিক্যাল বা নিও ক্লাসিক্যাল ইংলিশ পোয়েট্রিতে, ইংলিশ লিটারেচার পিরিয়ডের যে নিও ক্লাসিক্যাল বা ক্লাসিক্যাল ইংলিশ লিটারেচার পিরিয়ড আছে, শুধুমাত্র সেই সময়টুকুতেই হিরোইক কুপলেটের ব্যবহারটা হয়েছে। সো হিরোইক কুপলেটটা নির্দিষ্ট, অর্থাৎ হিরোইক কুপলেট কিন্তু কুপলেট, কিন্তু কুপলেট কিন্তু হিরোইক কুপলেট না। আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে? ওকে, এখন আসে আর একটা ইম্পর্টেন্ট বিষয়, স্ক্যানশন অফ ভার্স, অর্থাৎ পদ্মের বিশ্লেষণ, কবিতার বিশ্লেষণ, স্ক্যান করা, স্ক্যানশন। হ্যাঁ, অ্যানালাইজিং এ পোয়েমস মিটার বাই মার্কিং স্ট্রেসড অ্যান্ড আনস্ট্রেসড সিলেবলস। এখানে স্ট্রেস দ্বারা যে টান, শুরুতে যে আমরা বললাম যে টান আছে বা একটা জোর আছে, আর আনস্ট্রেসড মানে জোরবিহীন। তো টানযুক্ত এবং টানবিহীন সিলেবল চিহ্নিত করে একটা কবিতার মিটার বিশ্লেষণ করাকেই স্ক্যানশন বলে। স্ট্রেসড কোনটা? স্ট্রেসড হচ্ছে যেটা সিঙ্গেল টান, আর আনস্ট্রেসড হচ্ছে যেটা চন্দ্রবিন্দুর মতো, একটু চাঁদের মতো, সেটা। এটা মনে রাখতে হবে, ইউ এর মতো যেটা সেটাই হচ্ছে আনস্ট্রেসড। এটুক মনে রাখলে স্ট্রেসড বাকিটুক ইজি, একটা সিঙ্গেল টান। তো স্ট্রেস যে শব্দ বা শব্দাংশের উপর থাকে সেটা কিছুটা জোর দিয়ে লম্বা টানের সাথে উচ্চারণ করতে হয়। যেমন আমাদের সনেট নাম্বার 18-এর যে প্রথম লাইনটা শেক্সপিয়ারের, যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এখানে কিভাবে থাকবে? এখানে স্ট্রেসড এবং আনস্ট্রেসডের যে পার্থক্যটা সেটা শ্যাল এবং আয়ের উপরে এইভাবে থাকবে যে শ্যালের উপরে আনস্ট্রেসড, কিন্তু আয়ের উপরে স্ট্রেসড। শ্যাল আই, আয়ের উপর একটা জোর আছে। কম্পেয়ার, পেয়ারের উপর একটা জোর আছে। দি টু, টু এর উপর একটা জোর আছে। এ সাম, সামের উপরে জোর আছে। মার্স ডে, ডে এর উপরে জোর আছে। এই যে স্ট্রেস আর আনস্ট্রেস, এটাকেই স্ক্যানশন বলে। এবং অনেক সময় পরীক্ষার প্রশ্নে আসে কবিতার লাইনগুলোকে স্ক্যান করার। আপনারা যদি ইভেন নাও আসে, তারপরে যদি কোনো কবিতা থেকে প্রশ্ন আসার পর সেই কবিতার লাইনটাকে কোনোভাবে উত্তরে যদি স্ক্যানশনটা যোগ করতে পারেন এই স্ট্রেসড আর আনস্ট্রেসড দিয়ে, আপনার নাম্বার পাওয়ার একটা ভালো সুযোগ তৈরি হয়, শিক্ষক খুশি হন। তো এটা যদি পারেন, এটা খাতায় লেখার চেষ্টা করবেন। আচ্ছা, তো স্ক্যানশন অফ ভার্স আমরা বুঝে গেছি, এটা হচ্ছে পদ্মের বিশ্লেষণ, অর্থাৎ কবিতার লাইনটাকে স্ক্যান করে বোঝা যে কোনটাতে জোর আছে এবং কোনটাতে জোর নাই। ওকে, তো আইএমবাস বা আইএম হচ্ছে এ মেট্রিক্যাল ফুট, একটা মেট্রিক্যাল ফুট কনসিস্টিং অফ টু সিলেবলস, একটা আনঅ্যাকসেন্টেড সিলেবল ফলোড বাই অ্যান অ্যাকসেন্টেড সিলেবল, অ্যাজ ইন দ্য ওয়ার্ডস ইনভেড। হ্যাঁ, যেমন ইনভেড, ইনভেড ওয়ার্ডের মধ্যে যেভাবে থাকে ইনভেড, একটা স্ট্রেসড আর একটা আনস্ট্রেসড। The iamb or iambus is the most common foot in English verse.
আইএম অথবা আইএমবাস। আইএমবাস হচ্ছে মানে পুরাতন ইংলিশে, এবং এটাকে মডার্ন ইংলিশে আইএম বলে। এটা হচ্ছে মোস্ট কমন ফুড ইন ইংলিশ ভার্স, মানে খুবই কমন। দুইটা সিলেবলের সমন্বয়ে গঠিত একটা ছন্দবদ্ধ ফুড। একটা মনে রাখতে হবে অউচ্চারিত বা টানহীন, আর একটা হচ্ছে টানযুক্ত উচ্চারিত সিলেবল। ইংরেজি ভার্সেতে আইএম বা আইএমবাস হচ্ছে সবচেয়ে সাধারণ ফুড। আইএমটা সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে সাধারণ। নিচের আমরা ছবিটা খেয়াল করি, যেমন আই মাস্ট হ্যাভ পাস্ট দ্য ক্রেস্ট আ while ago। এই যে স্ট্রেসড আর আনস্ট্রেসড আমরা বুঝতেই পারতেছি এখন, যেটাতে চাঁদের মতো সেটাতে স্ট্রেস নাই, যেটাতে সিঙ্গেল দাগ একটা ছোট সেটাতে টান আছে। তাহলে কি আই মাস্ট হ্যাভ পাস্ট দ্য ক্রেস্ট এ while ago। এই যে টান দেওয়াটা, এটাই হচ্ছে স্ক্যানশন। এখন এখানে যে আই মাস্ট, এই দুইটা মিলে একটা মিটার বা ফুট। হ্যাভ পাস্ট এটা একটা, দ্য ক্রেস্ট এটা একটা, এ ওয়াইল এটা একটা, এগো এটা একটা। তাহলে এখানে মোট কতগুলো ফুট হইল? 1 2 3 4 5, পাঁচটা। তাহলে এটা কি একটা পেন্টামিটার, 5টা মিটারে তৈরি। এখানে 5টা মিটার আছে, 5টা মিটারে তৈরি একটা কবিতার লাইন এটা। তাহলে এটা আয়াম্বিক পেন্টামিটার কবিতা। বোঝা গেছে? যেহেতু এখানে দুটি সিলেবলের সমন্বয়ে গঠিত একটা ছন্দবদ্ধ ফুট বা মিটার, এই যে দুইটা শব্দ মিলে একটা মিটার হলো, মোট এখানে কতগুলো মিটার? 1 2 3 4 5টা। 5টা মিটার মিলে আয়াম্বিক পেন্টামিটার। পেন্টা মানে কত? 5। হেক্সা কত তাহলে? 6। যদি 6টা থাকতো হেক্সামিটার হইতো, 7টা থাকলে হেপ্টামিটার। ওকে, আশা করি বুঝে ফেলেছি। ভেরি ইজি। হ্যাঁ, এটা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আরো সহজ হয়ে যাবে। যতগুলো কবিতা আছে নিজে নিজে চেষ্টা করবেন যে কিভাবে মিটার বের করবেন, কিভাবে অ্যাকসেন্টেড কোনটা, আনঅ্যাকসেন্টেড কোনটা, কোনটাতে জোর পড়তেছে কোনটা জোর পড়তেছে না। এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলেই আপনাদের যে ভুলগুলো ঘটার সম্ভাবনা থাকে সে ভুলগুলো আস্তে আস্তে কমে আসবে। এখন আয়াম্বিক মিটারের যে বিষয়টা আমরা সেটা দেখি। মিটার কম্পোজড অফ আয়াম্বিক ফিট অর আয়ামস। The iamb consists of an unaccented syllable followed by an accented syllable. The opening lines of this poem by William Wordsworth are written in iambic meter. The first line is in iambic tetrameter, 4 feet to the line, and to the second iambic trimeter, 3 feet to the line. অর্থাৎ মিটার হচ্ছে আয়াম্বিক ফুট অথবা আয়ামস দিয়ে গঠিত। এই যে আয়াম কি? আয়াম হচ্ছে দুইটা সিলেবল দিয়ে গঠিত, যেটা কিছুক্ষণ আগে পড়ে আসলাম। আয়ামতে একটা অনুচ্চারিত বা কম অউচ্চারিত সিলেবল থাকে, আর তারপর একটা উচ্চারিত বা যেটাতে যে টানযুক্ত বলি আমরা, এই টানযুক্ত একটা সিলেবল থাকে। নিচে আমরা একটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার শুরুর লাইনগুলো দেখতে পাচ্ছি, এখানে আয়াম্বিক মিটারে লেখা। প্রথম লাইনটা আয়াম্বিক টেট্রামিটারে, অর্থাৎ 4টা। টেট্রা মানে 4, 4 লাইনের একটা ফুট। আর দ্বিতীয় লাইনটাতে ট্রাইমিটার, অর্থাৎ 3টা ফুট আছে। আমরা কবিতার লাইনটা দেখি। মাই হার্ট লিভস আপ when I behold। এখানে মাই হার্ট এই দুইটা ওয়ার্ড মিলে একটা ফুট হয়েছে। এভাবে কয়টা আছে? 4টা আছে। তাহলে টেট্রামিটার। আর নিচের যে লাইনটা, এ রেইন বো ইন দ্য স্কাই, এখানে কয়টা আছে? এখানে আছে 3টা, 3টা ফুট। তাহলে 3টা মিলে কি হয়ে গেল? ট্রাইমিটার হয়ে গেল। এখন এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করে দিই। সব সময় যে একটা ওয়ার্ড পূর্ণাঙ্গভাবে একটা ফুটে ব্যবহার হবে এমন কিন্তু না। থার্ড লাইনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেইনবো, যেটা একটা সিঙ্গেল ওয়ার্ড, সেটার মধ্যে কিন্তু ফুটের পার্থক্যের লাইনটা পড়ে গেছে। রেইনের উপর অ্যাকসেন্ট আছে, বউয়ের উপরে নাই। তাই বলে এখন যদি আমি এই রেইনবো শব্দটাকে এক জায়গায় লিখতাম, তাহলে কিন্তু আমার তখন এখানে যে অ্যাকসেন্টেড অ্যান্ড আনঅ্যাকসেন্টেড এর টোটাল ফুট মেজারমেন্ট সেটা কিন্তু ভুল হয়ে যেত। তাই এই জিনিসটা মাথায় রাখতে হবে অনেক সময়, যে শব্দ
সম্পূর্ণ শব্দে একই জায়গায় একটা ব্যবহার হবে, একই ফুটে একটাই থাকবে এমন না। এমনই হইতে পারে রেইনবো এর মতো, যে একই শব্দে অ্যাকসেন্টও পড়ছে এবং আনঅ্যাকসেন্টেড জায়গাও আছে, যেটা আরেকটা ফুটে ইউজ হচ্ছে। এই যে রেইনবো একটা পারফেক্ট এক্সাম্পল। আশা করি বুঝতে পেরেছি। ওকে, আমরা নেক্সট চলে যাই আইএমবিক পেন্টামিটার। এটা একদম ডাল ভাত এখন আমাদের হয়ে যাওয়ার কথা। এ লাইন অফ পোয়েট্রি উইথ 10 syllables, 10টা সিলেবল থাকবে, অ্যারেঞ্জড ইন 5 pairs, 5টা জোড়া থাকবে, 5টা জোড়া আইএম থাকবে, অফ অ্যান আনস্ট্রেসড সিলেবল ফলোড বাই অ্যান স্ট্রেসড সিলেবল। 10টা সিলেবল বিশিষ্ট কবিতার একটা লাইন, যা একটা টানবিহীন সিলেবলের 5টা জোড়া দিয়ে সাজানো, আর তারপর একটা টানযুক্ত সিলেবল থাকে। অর্থাৎ এই যে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, and minds were gutted to men learned to act। এই যে অ্যাকসেন্ট, এই যে এখানে কিন্তু আমাদের গত উদাহরণের মতো একটা সেম উদাহরণ আছে। এই যে গাটেড ওয়ার্ডটা, গাটেড কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড, কিন্তু একই শব্দের উপরে অ্যাকসেন্ট এবং আনঅ্যাকসেন্টেড দুইটাই পড়ে গেছে। কিন্তু এখানে আমাকে অ্যারেঞ্জ করার জন্য, 5টা পেয়ার তৈরি করার জন্য আমাকে কিন্তু গাটেড লাইনের মধ্যে পার্থক্যটা তৈরি করতে হয়েছে, যে গাটের কোনটুকুতে আমার অ্যাকসেন্ট আছে এবং কোনটুকুতে আমার অ্যাকসেন্ট নাই। সেটা ডিফাইন করার পর তারপরেই কিন্তু আমি এখানে স্ক্যানশনটা করেছি। ঠিক আছে, এটা প্র্যাকটিসের বিষয়, বারবার প্র্যাকটিস করতে হবে। অ্যাজ দো দেয়ার ওয়ার নো মিন ইন, এই যে মিনিং, মিনিং এর মধ্যেও কিন্তু একই জিনিস। মিন এর মধ্যে অ্যাকসেন্ট আছে, ইং এর মধ্যে আনঅ্যাকসেন্টেড, অ্যাকসেন্ট কিন্তু নাই। তাহলে এখানে ওই ফুট মেজারমেন্টের জন্য পেন্টামিটার যেহেতু 5টা মিটার হবে, তাহলে ইং এই আনঅ্যাকসেন্টেড, আর ওইখানে ইন ইন অ্যাকসেন্টেড, কিন্তু এই এক শব্দকে ভেঙে এখানে একটা আরেকটা ফুট তৈরি হয়েছে, দ্য টাউন। হেক্সামিটার কি? ওই যে পেন্টার জায়গায় এখন হেক্সা। এ লাইন অফ পোয়েট্রি কনসিস্টিং অফ 6 মেট্রিক্যাল ফিট, এখানে 6টা মেট্রিক্যাল ফিট থাকবে, 6 ছন্দবদ্ধ ফুটের একটা কবিতার লাইন। যেমন উদাহরণস্বরূপ হাউ, এটা কিন্তু আনঅ্যাকসেন্টেড, ম্যান অ্যাকসেন্ট, কিন্তু ওয়াই, এই যে মেনি এর ভাগ হয়ে গেল এখানে, ওয়াই এর উপরে আনঅ্যাকসেন্টেড, হাউ ম্যানি উইপিং আইস আই মেড টু পাইন উইথ ও। ঠিক আছে, এইভাবে স্ক্যানশন হচ্ছে, শব্দ এর মধ্যেও ভাগ হয়ে মিটার তৈরি হতে পারে। এই বিষয়টা বারবার বলতেছি কারণ এই জায়গায় ভুলগুলোই সাধারণত মানুষরা করে থাকে, ছাত্ররা বা ছাত্রীরা। তারা মনে করে যে একটা ওয়ার্ড সম্পূর্ণ হয়তো একটা হয় অ্যাকসেন্টেড না হয় আনঅ্যাকসেন্টেড, কিন্তু না, একই শব্দের মধ্যে অ্যাকসেন্ট আনঅ্যাকসেন্টেড এবং একই শব্দ দুইটা ভিন্ন মিটারে ব্যবহার হইতে পারে। দ্যাট ইজ ওয়াই ইটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে এই স্ক্যানশনের বেলায় উচ্চারণ ম্যাটার করে। উচ্চারণ বুঝতে হবে, কোথায় জোর পড়তেছে কোথায় জোর পড়তেছে না, কোথায় টান দিতে হবে কোথায় টান দিতে হবে না, কোনটা অ্যাকসেন্টেড কোনটা আনঅ্যাকসেন্টেড, এটা বোঝা এবং মিটার তৈরি করার জন্য শব্দকে যদি ভাঙার প্রয়োজন পড়ে আমাকে ভাঙতে হবে। তো এখানে আমরা কতগুলো মিটার দেখতে পাচ্ছি? এখানে 6টা মিটার। হাউ ম্যান এটা একটা, ওয়াই উইপ এটা একটা, ইং আইস এটা একটা, আই মেড এটা একটা, টু পাইন এটা একটা, আর উইথ বোম কটা হলো? 1 2 3 4 5 6, এই তো 6টা মিটার। 6টা মিটারের ফিট হয়ে গেল। তাহলে এটা কি? হেক্সামিটার কবিতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে পড়াশোনা করবেন। ধন্যবাদ।